তারা তো কেউ আসলো না। হুম। আমি মুশকিল আসলাম আমি। আচ্ছা, সমস্যা নাই, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, অবশ্যই ক্লাসে আছি। আব্বা তো আছে। ও, আচ্ছা আচ্ছা। হুম। আসসালাম। সবাই কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি কিন্তু ছোট ছোট। ঘুরে নাও, মোবাইলটা ঘুরে নাও। আচ্ছা, আজকের তোমার যে চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল, চতুর্থ অধ্যায়, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসি। আমরা পরীক্ষা বিষয়ক যেই পড়াগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আগাচ্ছি। আজকে আমরা বোর্ড, ঢাকা বোর্ড 2019, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বোর্ডে আমাদের যে প্রশ্নটা আছে সেটা আমরা একটু দেখি। এখানে দুটো চিত্র দেওয়া আছে সৃজনশীল হিসেবে। তো চিত্র হচ্ছে যে এখানে দেওয়া আছে হচ্ছে যে একটা হচ্ছে স্ট্রাকচার, যেটা হচ্ছে আমরা কাঠামো বলি, ওয়েবসাইট কাঠামো। আর পাশে দেওয়া আছে হচ্ছে আমাদের একটা ছবি, যেটা চিত্র 2। সেখানে লেখা আছে এইচএসসি 2019। আর নিচে একটা টেবিল তৈরি করা আছে। এই যে এইচএসসি 2019 যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপশন। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে টেবিল। টেবিলের ভিতরে লেখা আছে আইসিটি, এবং আইসিটির নিচে দেওয়া আছে হচ্ছে সাবজেক্ট এবং বোর্ড। এই দুটা হচ্ছে একটা রোতে আছে। তো আমাদের চলো সৃজনশীলের একদম নিচে হচ্ছে আরেকটা লেখা আছে, সেখানে লেখা আছে www.board.edu, ওখানে .bd হবে আর কি, ওখানে দেওয়া আছে হচ্ছে যে। তো কেউ কি আসলো? নুসরাত, নোমান, আচ্ছা যাই হোক। তো এখানে দেওয়া আছে হচ্ছে, ওকে। তো এখানে লেখা আছে এই যে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কের সাথে আছে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নাম্বার দেখতে হলে বোর্ডের উপরে ক্লিক করতে হবে। তো এখানে বোর্ডের উপরে তার মানে এইটাকে তারা কি করছে, একটা হাইপার লিঙ্ক তৈরি করার কথা বলছে। তো এখানে বলা হচ্ছে এফটিপি কি, নাম্বার প্রশ্ন আছে এফটিপি কি। এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এটা মূলত একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য আদান প্রদান করার জন্য একটা হচ্ছে প্রোটোকল বা নিয়ম কানুন। তো তোমরা জানো প্রোটোকল শব্দের অর্থ হচ্ছে নিয়ম কানুন, আর এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য আদান প্রদান করার নিয়ম কানুনকেই বলা হয় হচ্ছে এফটিপি। ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয়, এই জিনিসটার কথা বলা হচ্ছে। ওয়েবসাইট এবং ওয়েব পেজ এক নয়। আমার মনে হয় যে একটু নয়েজ আসতেছে। নোমান, তোমার ইয়েটা, স্পিকারটা বন্ধ করে রাখো, মাইক্রোফোনটা বন্ধ করে রাখো, তাহলেই হবে। আচ্ছা, তো বলা হচ্ছে ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয়, ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে দুটাই এক নয় কেন। তো ওয়েবসাইট হচ্ছে যে আমরা জানি একই ডোমেনের অধীনে ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো একটা কম্পিউটারে থাকা এক বা একাধিক ওয়েব পেজকে ওয়েবসাইট বলা হয়। অর্থাৎ এখানে গুগল, ফেসবুক, ইউটিউব, তারপরে আমাদের যেমন পায়োনিয়ার টেকনিক্যাল ট্রেনিং একাডেমির একটা ওয়েবসাইট আছে, এগুলোকে বলি আমরা ওয়েবসাইট। যেটা আমাদের কম্পিউটারে নাই, এটা আর একটা কম্পিউটার যার সাথে ইন্টারনেট সরাসরি সংযুক্ত, এরকম একটা কম্পিউটারে রাখা থাকে। আর ওয়েব পেজ হচ্ছে যে একটা ওয়েব ডকুমেন্ট যা শুধুমাত্র ব্রাউজারে তোমার রাখার জন্য, প্রদর্শনের জন্য উপযোগী। তাহলে ওয়েব পেজ হচ্ছে একটা ওয়েব ডকুমেন্ট যেটা আমি আমার কম্পিউটারেও রাখতে পারি, এর একটা নাম থাকে। আর হচ্ছে যে ওয়েব পেজের একটা
ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ইউনিক নাম থাকবে, যেমন গুগল, ইউটিউব। আর অপরদিকে ওয়েব পেজের একটা কি থাকে, ওয়েবের অ্যাড্রেস থাকে, যা এরকম একাধিক ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়, বা একাধিক ওয়েব পেজগুলো নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। তাহলে কি বলা হচ্ছে, ওয়েবসাইট হলো একই ডোমেনের অধীনে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি। অপরদিকে ওয়েব পেজ হলো এইচটিএমএল নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত একটা ডকুমেন্ট। তার মানে ওয়েবসাইট হলো একই ডোমেনের অধীনে এক বা একাধিক ওয়েব পেজকে নিয়ে আমরা ওয়েবসাইট বলবো। আর ওয়েব পেজ হলো একটা একটা ওয়েব পেজ এইচটিএমএল দিয়ে তৈরি করা একটা ওয়েব ডকুমেন্ট, যা একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্ন কি আমার, চিত্র 1 এ কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। যেহেতু এখানে মাঝখানে একটা পেজ আছে আর এই পেজের সাথে অন্যান্য পেজগুলো লিঙ্ক করা আছে, তার মানে এটা হচ্ছে যে আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার কি, এই স্ট্রাকচার ব্যবহার কারা কারা করে এবং এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা কি সুবিধাগুলো পাই, সেইটা এখানে আমাদের বর্ণনা করা লাগবে আর কি। তো 3 মার্কের প্রশ্ন, সেহেতু আমাদের একটু 1 এবং 2 এর চেয়ে একটু বেশি লিখতে হবে। চিত্র 1 ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এটা তোমাকে প্রথমে ব্যাখ্যা করতে হবে। তারপরে হচ্ছে যে এই পেজের প্রথম যে পেজটা থাকে তাকে আমরা হোম পেজ বলি। অর্থাৎ এই পেজে যখন আমরা কোনো ওয়েবসাইটে প্রবেশ করি তখন যে পেজটা পাবো তাকে আমরা হোম পেজ বলি। তারপরে পেজের পেজগুলো শাখা প্রশাখা যুক্তভাবে সাজানো থাকে। এতে একটা সুবিধা আছে, যে এই ওয়েবসাইটে প্রবেশ করবে সে বুঝতে পারবে যে সে কোন ওয়েব পেজে তাকে ঢুকতে হবে। সে যদি একটা প্রথম পেজে ঢোকার পর সে সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে অ্যাবাউট আসে ঢুকবে, প্রতিষ্ঠানের কোনো ফটো সম্পর্কে জানতে চাইলে তাহলে ফটোতে ঢুকবে। যেমন আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা ঢুকি, লিখবো আমি PTTA BD, তার মানে পায়োনিয়ার টেকনিক্যাল ট্রেনিং একাডেমি বাংলাদেশ দিয়ে আমি এখান থেকে দিলাম। দেখো এখানে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটা হচ্ছে পায়োনিয়ার টেকনিক্যাল ট্রেনিং একাডেমি। তো এটা আমরা ক্লিক করলাম, তাহলে করার সাথে সাথে আমার যে ওয়েব পেজটা আসলো এটাই হচ্ছে যে আমাদের হোম পেজ, আমার ওয়েবসাইটের হোম পেজ। তাহলে এখানে আমার কিছু ঢুকতে হবে। এখানে আমি যদি চাই যে এখানে আমরা অ্যাবাউট আসে যাব, তাহলে এই প্রতিষ্ঠান সম্পর্কে, ফাউন্ডার বা এই সম্পর্কে ইনফরমেশনগুলো পাওয়া যাবে। যদি আমি কোর্স সম্পর্কে জানতে চাই, তাহলে এখানে কি কি কোর্সগুলো চালু আছে সেটা আমার সম্পর্কে জানতে চাই, সেই সম্পর্কে যদি, যেমন আমি অটোক্যাড 2D 3D শিখতে চাই, তাহলে সেক্ষেত্রে অটোক্যাড 2D এবং 3D শিখতে গেলে কি করতে হবে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। তাহলে এটা হচ্ছে, দেখো আমরা সরাসরি যে পেজটা আমরা পাইছি, যে ওয়েবসাইটটা পাইছি, এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারে সহজে ঢুকেই তুমি দেখতে পারবে যে এই স্ট্রাকচারে তোমার কোথায় যাইতে হবে, এটা তুমি এই রকমের স্ট্রাকচার থেকে জানতে পারবা। তাহলে চলো আমরা এখন দেখি কি লেখা আছে এখানে। বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিঙ্ক ব্যবহার করে পরবর্তী পেজগুলোতে যাওয়া যায়। ওয়েবসাইটের কাঠামোর মধ্যে ট্রি স্ট্রাকচার সবচেয়ে সহজ ও জনপ্রিয়। বেশিরভাগ অনলাইন সিস্টেমে এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়। এই ধরনের কাঠামোতে মূল বিষয়ের তালিকা বা মেনু তৈরি করা থাকে এবং পরবর্তীতে যে মেনু থাকে সেটাকে আমরা সাব মেনু বলি। তো এইভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এখন আসো পরবর্তীতে আমাদের আছে টেবিল। টেবিলের যে স্ট্রাকচারটা দেখতেছি, আমাদের এই যে doc-type.html, এটা আমার লেখার দরকার নাই, না লিখলেও চলবে। আমাদের যে দেখতে হবে স্ট্রাকচারটা কোথায়, HTML থেকে শুরু, HTML থেকে শেষ হয়েছে কিনা। তারপরে HTML এ দুটা তোমার অংশ থাকে, একটা হচ্ছে হেড, যদি এখানে হেড দেয় নাই কিন্তু তোমরা হেড দিবা, তাহলে হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ, আর হেডের মধ্যে কি থাকবে, টাইটেলটা তোমরা দিয়ে দিবা SSC 2019 দিয়ে দিতে পারো। আচ্ছা, এরপরে আসি এরপরে কি আছে, আমাদের ক্যাপশন। তাহলে এটা হচ্ছে ক্যাপশন, টেবিলের উপরের অংশটাকে আমরা ক্যাপশন বলি। তো এর ক্যাপশন ব্যবহার করছে, ক্যাপশন দিয়ে শুরু, ক্যাপশন দিয়ে শেষ। তারপরে আমরা টেবিল তৈরি করছে, টেবিলের একটা বর্ডার দেওয়া আছে, এই জন্য টেবিল বর্ডার 1 দেওয়া আছে। আর এই পুরোটা এটা হচ্ছে একটা রো। এই রোতে আমাদের দেখা যাচ্ছে যে এখানে দুটা সেলকে একত্র করার কারণে এখানে আমরা কি করছি, আমরা এখানে কল স্প্যান 2 ব্যবহার করা হয়েছে, মানে দুটা কলামকে একত্র করা হয়েছে, এই জন্য কল স্প্যান 2। আর হচ্ছে অ্যালাইন সেন্টার দেওয়া না দিলেও চলবে, কারণ তুমি এখানে টিডির বদলে টিএইচ ব্যবহার করলে এটা হেডিং হিসেবে দেখাতো আর কি। তারপরে আমাদের কি আছে, মাঝখানে যে ইনফরমেশন আছে সেটা হচ্ছে ICT, টিডি দিয়ে শেষ বা টিএইচ দিয়ে শেষ করবা।
তাহলে ওই রোটা শেষ, এই জন্য টিআর দিয়ে শেষ হয়ে যাবে। তার পরবর্তীতে টিআর দিয়ে আছে কি, অ্যালাইন সেন্টার ব্যবহার করা হয়েছে, টিডি দিয়ে শেষ, টি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ, টিডি দিয়ে শুরু। আর বলা হয়েছিল এখানে যে এখানে ক্লিক করার সাথে সাথে আমার হচ্ছে যে এই ওয়েবসাইটে প্রবেশ করবে, এই জন্য একটা হাইপার লিঙ্ক আছে, বোর্ডের উপরে ক্লিক করলে আসবে। তো চলো আমরা এইটা আমরা এখন দেখব হচ্ছে আমাদের কম্পিউটারে করে যে তোমাদের কিভাবে এটা তুমি করবা এবং আউটপুটটা কিভাবে পাবো। তো সেজন্য আমি কি পুরো ইন্টার স্ক্রিন দিছিলাম কিনা আমার আসলে মনে নাই, আমি আবার আবার এই শেয়ারিংটা স্টপ করে দিয়ে আবার দিচ্ছি। রাদিউল জি স্যার বলেন। গেছে? ও জি, নুশাদ আসছে। আসছে, নুশাদ আসছে, আচ্ছা। তো আমরা এখন দেখব যে কিভাবে এই ওয়েবসাইটটা তৈরি করে। তো তৈরি করার জন্য দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন? হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে একটা নোটপ্যাড নিব। তো নোটপ্যাডটা কি নেব, কম্পিউটারের রাইট বাটন ক্লিক করে এখানে এই দেখো টেক্সট ডকুমেন্ট। তো টেক্সট ডকুমেন্ট এখানে লেখা আছে হচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট ডট এইচটিএমএল লিখবো আমরা। তো আমরা এখানে লিখবো হচ্ছে হোম ডট ডট এইচটিএম বা এইচটিএমএল। দেখো এটা ব্রাউজারের মতো দেখাচ্ছে, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, আমরা ওপেন করব হচ্ছে নোটপ্যাডে, এটাকে আমরা পাশে রেখে দেই। স্যার দেখা তো যাচ্ছে না, শুধু আপনার হোম পেজটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? না স্যার, শুধু আপনার হোম পেজটা দেখা যাচ্ছে। এখন এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। তাহলে আসো আমরা এখন লিখবো, আমি এখান থেকে এই পেজটা ওপেন করে নিই যাতে পাশে আমাদের এই পেজটা রাখতে পারি। দেখো আমাদের এইটা আমরা তৈরি করব, ঠিক আছে? তো তৈরি করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, বলছিলাম HTML, তাহলে কপি করে পেস্ট, হেড, হেডের ভিতরে কি থাকবে, টাইটেল, কপি করে পেস্ট, টাইটেলের মধ্যে লিখব আইসিটি, হেডের পরে থাকবে হচ্ছে বডি, বডির ভিতরে থাকবে হচ্ছে আমাদের ক্যাপশন, ক্যাপশনের মধ্যে HTML 2019। তো এটার আগে একটা দিয়ে দিতে হবে টেবিল,
বর্ডার ইকুয়াল 1। তাহলে আসো আমরা এখন এখান থেকে ক্যাপশন ব্যবহার করছি, এখন এখান থেকে আমাদের টিআর ব্যবহার করতে হবে। টিআর এরপরে আসি টিআর এর ভিতরে আমাদের প্রথম রো, এই যে এই রোটা, এই রোতে আমরা টিএইচ ব্যবহার করব। এর মধ্যে লিখবো হচ্ছে আইসিটি, সেভ দিলাম। আমরা এটার একটু আউটপুটটা দেখি। দেখো এখান থেকে চলে আসছে আমাদের, এই দেখো। তো এখানে আমাদের যেহেতু দুটা কলামকে একত্র করছে, তাহলে সেক্ষেত্রে আমরা এর ভিতরে দিব হচ্ছে কল স্প্যান ইকুয়াল 2। তাহলে দুটা কলামকে আমাদের এখানে একত্র করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা রিলোড দেই, তাহলে এটা চলে আসছে। কিন্তু পরবর্তীতে আমাদের আবার একটা টিআর ব্যবহার করতে হবে, এজন্য কপি করে নিয়ে আমি এখানে দিলাম। তাহলে এখানে লিখবো টিডি। তাহলে আসো সাবজেক্ট, সাবজেক্ট, তাহলে এরকম কয়টা টিডি আছে? দুটা। এর মধ্যে আছে হচ্ছে বোর্ড। তাহলে এখন এটার আমরা দেখি, দেখো এরকম চলে আসছে। তো এটার আরেকটা প্রশ্নের এখানে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে বোর্ড এখানে আছে ঠিক আছে, কিন্তু বলা হচ্ছে যে বোর্ডের উপরে যদি আমি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা আসবে। তো এখন আমাদের এখানে বোর্ডের উপরে সারাদিন ক্লিক করলেও কিন্তু কোনো এটা কাজ করবে না। বোর্ডের উপরে ক্লিক করলে কোনো কাজ করতেছে না, কারণ এখানে একটা হাইপারলিংক ব্যবহার করিনি আমরা। তো হাইপারলিংক ব্যবহার করার নিয়ম কি? হাইপারলিংক ব্যবহার করার নিয়ম হচ্ছে আমাকে একটা ট্যাগ ব্যবহার করা লাগবে, সেই ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। তাহলে এ দিয়ে শুরু, এ দিয়ে শেষ। এই অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমাকে লিখতে হবে href, মানে হাইপার টেক্সট, এখানে href মানে হাইপার রেফারেন্স। এর মধ্যে ওই ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে। তো ওই ওয়েবসাইটটা কি সেটা আমরা একটু দেখি। ওয়েবসাইটটা হচ্ছে www.board.edu.bd। তাহলে এখন আমরা কি করব, এখান থেকে এটা সেভ করি। তো দেখি এইরকম কোনো ওয়েবসাইট আছে কিনা। দেখো এর নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে। এখন যদি ক্লিক করি দেখো এইরকম কোনো ওয়েবসাইট নাই, কিন্তু তোমাকে যেহেতু দিয়ে দিছে এখানে প্রশ্নে, তোমাকে এটা দিতেই হবে। এখন আসো ওই ওয়েবসাইটে কি আমাদের এর সাথে শুধুমাত্র আমরা আমাদের ওয়েবসাইটটা যদি যুক্ত করে দিই, pttabd.com, শুধু এইটুকু লিখে দিলাম, দেখি আমাদের ওয়েবসাইটটা আসে কিনা। দেখো ক্লিক করলাম, দেখো আমাদের ওয়েবসাইটটা এর সাথে লিংক হয়ে গেছে। এটা হচ্ছে হাইপার লিংক। এখন এখানে যদি শুধুমাত্র আমরা গুগল লিখে দেই, www দেওয়া আছে শুধু google.com, তাহলে আমরা এখান থেকে এটা সেভ করি, এখান থেকে আমরা রিলোড দেই। দেখো এখানে ক্লিক করলে গুগল চলে আসছে। এটাই হচ্ছে মূলত হাইপার লিংক, মানে একটা পেজের সাথে আরেকটা পেজের লিংক।
তাহলে এখানে দেখলাম যে আমাদের এখানে এটা একটু বড় আছে, এখান থেকে এই পর্যন্ত কিন্তু একরকম নয়, তাহলে এটা একটু বড়। তাহলে সেহেতু আমাকে কি করতে হবে এখানে, সেহেতু আমাকে এখানে রো এর একটা হাইট দিয়ে দিতে হবে। কি হাইট দিলাম আমরা, 10 পিক্সেল, 100 পিক্সেল। তাহলে রো হাইট হচ্ছে 100 পিক্সেল দিয়ে দিছি। তাহলে কি হবে, তাহলে এই যে এখান থেকে যে বড় যেটা আছে সেটা চলে আসবে, দেখো এই যে 100 পিক্সেল চলে আসছে। কিন্তু এটা তো সেন্টারে আছে, আমি চাচ্ছি যে সেন্টারের টপে থাকবে। তো আমরা এর ভিতরে লিখে দিতে পারি ALIGN, অ্যালাইন ইকুয়াল টপ। তাহলে আমরা এটাকে সেভ করে দেই, টপ আসে নাই। দেখি বটম আসে কিনা, বটমও আসে না। কিন্তু এটা সেন্টারে হওয়ার কারণটা কি, এটাই হচ্ছে যে আমি বুঝতেছি না। যাই হোক, এটা আমরা টিডির ভিতরে দিয়ে দিই, তো দেখি। আচ্ছা, এখানে টপ দিই। আচ্ছা, এখানে টপ আর কাজ করতেছে না, অ্যালাইন কাজ করতেছে না এখানে। সাধারণত আমরা যদি এখানে এই কি বলে হাইট ব্যবহার করি, তাহলে সে অটোমেটিকলি এটা সেন্টারে নিয়ে নিছে। তো আমরা এটা দেখি হচ্ছে W3 স্কুল। তো W3 স্কুলে আমরা HTML শিখতে পারি। তো এখান থেকে আমরা টেবিল দেখি, টেবিলের বিভিন্ন ধরনের, এই যে টেবিল, তো টেবিলে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে। চলো আমরা টেবিলের অ্যাট্রিবিউট যেগুলো দেখি। এখানে আমার টেবিল আছে, এই টেবিলের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে। তো এই অ্যাট্রিবিউট গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে কি কি কাজগুলো করতে পারবো। তাহলে বর্ডার, যদি বর্ডার ব্যবহার করি তাহলে এরকম আসবে। আর এটা যদি আমরা ওই বর্ডার ব্যবহার না করে যদি আমরা এইরকম বর্ডার চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে এইরকম তোমার সেটা হচ্ছে কি বর্ডার 1 পিক্সেল স্লাইড ব্যাক আর কল স্প্যান। তার মানে আমাদের এইটা যদি আমরা টেবিলের ভিতরে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের বর্ডারটা আসবে এরকম। আর যদি আমরা টেবিলের ভিতরে যদি আমরা কোনো কালার চাই, তাহলে সেক্ষেত্রে টেবিলে দেওয়া বিভিন্ন ধরনের এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে। কিরকম টেবিলের আমরা চাই সেরকম পাবো, ডটেড চাইলে ডটেড। তাহলে এখান থেকে তুমি শিখতে পারবা যে টেবিলের কি কি ধরনের কাজগুলো করতে হবে। যখন তুমি চিন্তা করবা যে এটা নিয়ে তুমি কাজ করবা, তাহলে সেক্ষেত্রে এখান থেকে তুমি সহযোগিতা নিতে পারো। সাইজ, তাহলে এটা হচ্ছে টেবিলের কি রকমের সাইজ তুমি চাও, এখান থেকে তুমি সাইজ দিয়ে দিতে পারবা। ওয়াইড যদি চাই ওয়াইড, তাহলে এরকম আমরা নিতে পারবো। এটা হচ্ছে টেবিলের হেডার, টেবিলের হেডার গুলো কিভাবে চাচ্ছ সেটা তুমি এখান থেকে নিয়ে নিতে পারবো। তাহলে এটা হচ্ছে W3 স্কুল, এখান থেকে তুমি শিখতে পারবা। প্যাডিং অর্থাৎ স্পেসিং, তুমি কোথায় চাও তোমার এই ইয়েগুলো, সেগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারবা। এটা হচ্ছে কল স্প্যান এবং রো স্প্যান। কল স্প্যান, রো স্প্যান তুমি এখান থেকে শিখতে পারবে। এরপর হচ্ছে যে লাইন, তোমার স্টে লাইন তুমি পাবা এখান থেকে। কল গ্রুপ, যদি তুমি গ্রুপ করতে চাও তাহলে এইভাবে গ্রুপ করে নিতে পারবা। তাহলে মোটামুটি তুমি এখান থেকে টেবিলগুলো থেকে এখান থেকে এইভাবে শিখতে পারবে আর কি। তাহলে আমরা কি জানলাম, যে আমাদের যদি কখনো যদি আমাদের এরকম প্রয়োজন হয় টেবিল তৈরি করা, তাহলে আমরা এখান থেকে এইভাবে টেবিল শিখে নিতে পারবো W3 স্কুল থেকে। W3 স্কুল লিখলেই তোমার সার্চে তো এটা তোমার চলে আসবে। তুমি এখান থেকে
শুধুমাত্র HTML না, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, জাভা, PHP, হাউ টু, তারপর তোমার সেটা থেকে শুরু করে এখানে তোমার সব ধরনের প্রোগ্রাম তুমি এখান থেকে শিখতে পারবা, চ্যাট জিবিটি থেকে শুরু করে সব কিছু। তো এখান থেকে আমাদের বাকিগুলো সবগুলো আমরা শিখতে পারবো এখান থেকে। তো তোমরা যারা চাও যে তোমরা প্রোগ্রামিং নিয়ে কাজ করবা, তারা এখান থেকে কাজ সিও তোমরা এখান থেকে শিখতে পারবা। যেমন এর সি আছে, C++, C#, সবগুলো এখান থেকে শেখা যাবে। দেখো এখান থেকে দেওয়া আছে, তুমি একটা হ্যালো ওয়ার্ল্ড যদি প্রদর্শন করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার প্রোগ্রাম লিখতে হবে কি। যদি তুমি চাও যে তুমি প্রিন্টএফ, স্ক্যানএফ, সি আউট, সি ইকো, এইগুলো যদি সম্পর্কে যদি জানতে চাও, তাহলে এখান থেকে তুমি লার্ন করে নিতে পারো। দেখো সি এর ইন্ট্রো, সি এর হচ্ছে স্টার্টিং, সিনটেক্স, আউটপুট, অর্থাৎ হচ্ছে তুমি যাই কিছু তুমি করতে চাও না, তারপর ভেরিয়েবলস, ডেটা টাইপস, এইগুলো সম্পর্কে তুমি সব কিছু এখান থেকে পড়তে পারবা। তো এটা হচ্ছে যে আমরা সি প্রোগ্রাম যখন করব তখন এখান থেকে আমরা শিখব। তাহলে আসি আমরা, এটা আমরা দেখলাম আমাদের, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019। পরবর্তী প্রশ্ন কি আছে? ও এটাই তো আমরা HTML কোড, এটা আমরা লিখলাম। চিত্র 1 কোন ধরনের স্ট্রাকচার, তার মানে আমাদের ঘ নাম্বার পর্যন্ত শেষ। তাহলে ঢাকা বোর্ড আমাদের মোটামুটি শেষ হলো। তো আমরা মোটামুটি ঢাকা বোর্ড শেষ করছি। এরপরে আসো, আমাদের হাতে সময় আছে মনে হয় আরো প্রায় 23 মিনিটের মতো। তো 23 মিনিটে আমরা আরেকটা সৃজনশীল দেখব। এরপরে আসো রাজশাহী বোর্ড 2019। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে। অলরেডি নুরশাদ মনে করো যে লিংক ইয়েও পাঠিয়ে দিছে, বুঝছো? কি করবো স্যার এটা তো অস্ট্রেলিয়া থেকে পাঠাইছে, এটা মনে হয় জমা হইতে কিছুক্ষণ সময়। আপনি জমা হয়ে না আমাকে জানেন। তো যাই হোক, তাহলে আমরা এখন আমরা দেখবো হচ্ছে রাজশাহী বোর্ড 2019। তোমরা কি বুঝতেছো? আমি তো আসলে ক্লাস খালি নিজে নিজে একা একা বগর বগর করে যাচ্ছি, তোমরা কি বুঝতেছো? রাদিউল? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আসো রাজশাহী বোর্ড 2019, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। ধন্যবাদ। আচ্ছা, তো এখানে লেখা আছে ওয়েলকাম টু আইসিটি ল্যাব। দৃশ্যকল্প 1-এ একটা পেজ দেওয়া আছে, ওয়েলকাম টু আইসিটি ল্যাব। তার মানে প্রথমটা একটু বড়, তারপরেরটা একটু ছোট। তৃতীয় নাম্বার দেওয়া আছে হচ্ছে তোমার, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। আমরা জানি সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে, সুপার স্ক্রিপ্ট মানে হচ্ছে উপরে। আর দ্বিতীয় দৃশ্যকল্প 2-এ আরেকটা টেবিল তৈরি করা আছে, যেখানে লেখা আছে বুক, আরেকটাতে দেওয়া আছে হচ্ছে তোমার একটা বইয়ের ছবি দিয়ে book.jpg। আসো প্রশ্ন দেখি, ওয়েবসাইট কি? ডোমেন নেম অদ্বিতীয়, ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 1-এর প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং, এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড তৈরি করো। দৃশ্যকল্প 2-এর টেবিল তৈরির HTML কোড এবং বুক এ ক্লিক করলে book.com ওয়েবসাইটটি চালু হবে। তো এইটার দুটার জন্য আমাদের HTML কোড আমাদের লিখতে হবে, দুটার থেকে আমার HTML কোড থাকবে। আর এখন আসলে আমরা ওয়েবসাইট কি? একই ডোমেনের অধীনে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। তো আমি এটা একটু ভিন্নভাবে বলি, সেটা হচ্ছে যে একই ডোমেনের অধীনে ইন্টারনেটের সাথে যুক্ত, তাহলে কোনো একটা কম্পিউটারে রাখা এক বা একাধিক ওয়েব পেজকে ওয়েবসাইট বলি। এটা একটু সবচেয়ে বেশি সুন্দর লাগে। তাহলে তুমি যদি না পারো তাহলে এটাই লিখে দিবা, একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকেই ওয়েবসাইট বলে।
আর আমি যেটা বলি তোমাদেরকে সেটা হচ্ছে যে তুমি যদি এটা পারো এটাই লিখবা, আর আমি একটু বুঝিয়ে দিই আসলে ওয়েবসাইটটা এটা কি। কারণ কি তোমাদের অনেকে হয়তো বা ইন্টারনেটের সাথে সারাদিনই থাকলেও তো তোমরা বোঝো না যে তোমাদের ওয়েবসাইটটা কোথায় যে তথ্যগুলো জমা হচ্ছে, এটা কি আসলে তোমার মোবাইলে থাকতেছে নাকি তোমার কম্পিউটারে থাকতেছে নাকি আরেকজনের কম্পিউটারে যে যুক্ত হচ্ছে। তো এইগুলো একটু বুঝতে হলে তোমাকে একটু বুঝতে হবে হচ্ছে তাহলে আসো তাহলে আসো আমরা একটু দেখি ওয়েব পেজটা কি। মূলত হচ্ছে আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি অথবা আমরা কোনো ল্যাপটপ যেইগুলো ব্যবহার করি অথবা আমরা যে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি, সে যাই কিছু ব্যবহার করি না কেন, এইগুলো হচ্ছে সরাসরি যদি আমি ইন্টারনেট চালাইতে চাই তাহলে ইন্টারনেটের সাথে কি থাকে, যুক্ত রাখতে হবে। তাছাড়া আমাদের এই ইন্টারনেট ছাড়া ইন্টারনেটের সাথে আমরা যুক্ত থাকতে হয়, তাহলে আমরা কি করতে পারবো, ইন্টারনেট ব্যবহার করতে পারবো। তাহলে এমন কোন ওয়েবসাইট এসে পড়লো, মনে হয় কেউ কি যুক্ত হয়েছে কিনা, একটা সাউন্ড আসলো, আচ্ছা যাই হোক। তাহলে আসো ইন্টারনেটের সাথে সবগুলো যুক্ত থাকবে, কিন্তু যে ওয়েবসাইটে আমি ঢুকতে চাচ্ছি, ধরো এখানে একটা ওয়েব সার্ভার আছে, এখানে আলাদা একটা ওয়েব সার্ভার থাকবে, এখানে আলাদা একটা ওয়েব সার্ভার থাকবে, এগুলো হচ্ছে ওয়েব সার্ভার। তো ধরো তোমার এখানে অনেকগুলো ওয়েব সার্ভার থাকবে, অনেকগুলো মানে কি সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েব সার্ভার থাকতে পারে, এরকম একটা ওয়েবসাইটে ওয়েব সার্ভারের সাথে যুক্ত থাকবে। তো ধরো এটা হচ্ছে গুগলের ওয়েব সার্ভার, এটা হচ্ছে ফেসবুকের ওয়েব সার্ভার, এটা হচ্ছে ইউটিউবের ওয়েব সার্ভার। তাহলে কি বলা হচ্ছে, আমাদের কম্পিউটার মোবাইল যাই কিছু আমরা ব্যবহার করি সেটা ইন্টারনেটের সাথে যুক্ত থাকে, কিন্তু আরো কিছু কম্পিউটার ইন্টারনেটের সাথে যুক্ত থাকে যেগুলোকে আমরা সার্ভার বলি। তাহলে এইগুলোকে সার্ভার কম্পিউটার বলে, এইগুলোকে ক্লায়েন্ট কম্পিউটার বলে। সার্ভার কম্পিউটারের কাজ কি, ক্লায়েন্ট যা রিকোয়েস্ট করবে সে অনুযায়ী তার কাছে তথ্য পাঠানো। আর ক্লায়েন্ট কম্পিউটারের কাজ কি, ক্লায়েন্ট কম্পিউটারের কাজ হচ্ছে সার্ভারকে অনুরোধ করা যে এই তথ্যটা আমাকে দাও। যেমন আমি যদি কোনো একটা ফেসবুকে ছবি আপলোড করতে চাই, তাহলে আমি সার্ভারের কাছে অনুরোধ করি যে আমাকে কি করো, একটা পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে ফেসবুকের কাছে যাই একটা পোস্ট ক্রিয়েট করার জন্য। তুমি যখনই পোস্টের উপরে ক্লিক করো তখনই ওই পোস্টের উপরে ক্লিক করার জন্য ওই সার্ভারের কাছে রিকোয়েস্টটা যায়। রিকোয়েস্ট যাওয়ার পর তবে তুমি এখানে ছবি অ্যাড করবা না, তুমি কিছু লিখবা, তুমি কি ক্যাপশনে কি দিবা, ট্যাগ কি ব্যবহার করবা, সে সেই ব্যবস্থাগুলো করে দেয়। তারপরে পাবলিশ করার জন্য তোমাকে বলে যে তুমি এখানে কি করো, পোস্টটা পাবলিশ করার জন্য পাবলিশড একটা জায়গা দেয়। তাহলে এই সকল কাজগুলো কে করে, এই সার্ভারগুলো করে। তুমি যখনই কোনো ফেসবুকে ঢোকো, গুগলে ঢোকো বা ইউটিউবে ঢোকো, সেই একটা ইন্টারফেস ওপেন হয়, সেই ইন্টারফেসে আমরা কাজ করি। ইন্টারফেস মানে হচ্ছে যে একটা জায়গা যেখানে আমি বসে কাজ করতে পারি। তাহলে আমি কি বললাম, যে আমরা ইন্টারনেটের সাথেও যুক্ত থাকতে হবে, আবার কম্পিউটারকেও, যে কম্পিউটারে কাজ করবো সেটাও ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে। তো এইরকম এই যে গুগল, এই যে ফেসবুক, এই যে ইউটিউব, এইগুলো হচ্ছে এক একটা সার্ভার। তাহলে কি বলা হচ্ছে, একই ডোমেনের অধীনে। তাহলে এই যে গুগল একটা ডোমেন, ফেসবুক একটা ডোমেন, ইউটিউব একটা ডোমেন। এখন তোমরা আমাকে বলতে পারবা যে ফেসবুক, ইউটিউব এইগুলো কি আমাদের আমাদের কি কম্পিউটারে, আমাদের সারা পৃথিবীতে কি একটাই ওয়েবসাইট নাকি আরো অনেকগুলো আছে? অবশ্যই এটা একটাই ওয়েবসাইট।
অর্থাৎ গুগল নামে আর কোনো ওয়েবসাইট তুমি পাবা না। হয়তো ঘুঘু পাইতে পারো, গোগো পাইতে পারো, কিন্তু গুগল নামে আর কোনো ওয়েবসাইট পাওয়া যাবে না, বা ফেসবুক নামে আর কোনো ওয়েবসাইট পাওয়া যাবে না। তাহলে কি বলা হচ্ছে, ইন্টারনেটের সাথে, তাহলে একই ডোমেনের অধীনে, মানে হচ্ছে একটা নামের অধীনে ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোন একটা সার্ভারে রাখা এক বা একাধিক ওয়েব পেজকে আমরা ওয়েবসাইট বলি। তাহলে এই যে শুধুমাত্র একটা ওয়েবসাইট কাকে বলে সেটার জন্য কিন্তু আমরা এখানে আসছিলাম। তাহলে কি বলা হচ্ছে যে আমাদের প্রশ্ন ছিল কি ওয়েবসাইট কি, তাহলে একই ডোমেনের অধীনে ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজকে আমরা কি বলি, ওয়েবসাইট বলি। তাহলে আমরা কি জানলাম, ইন্টারনেটের সাথে যুক্ত কোন একটা ওয়েবসাইটে, কোন একটা সার্ভারে রাখা এক বা একাধিক ওয়েব পেজকে আমরা ওয়েবসাইট বলতেছি। এরপরে আসি আমাদের প্রশ্ন কি, যে এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে যে ডোমেন নেম অদ্বিতীয় ব্যাখ্যা করো। তো এটা তো আমাদের আগের, এই যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে গুগল, ইউটিউব এবং ফেসবুক এইগুলো হচ্ছে এই নামে, আর পৃথিবীতে আর কোনো কি নেই, নাম, কোনো নামে কোনো ওয়েবসাইট নাই। অর্থাৎ ডোমেন নেম কেন আমরা ব্যবহার করি, কারণ আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর। আইপি অ্যাড্রেস কি, ইন্টারনেট প্রোটোকল একটা ঠিকানা বা অ্যাড্রেস, ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসে, যেমন এটার একটা আইপি অ্যাড্রেস আছে, এটার একটা আইপি অ্যাড্রেস আছে, এটার একটা আইপি অ্যাড্রেস আছে, এটারও আইপি অ্যাড্রেস আছে, এটারও আইপি অ্যাড্রেস আছে, এটারও আইপি অ্যাড্রেস আছে। তুমি একটা প্রিন্টার ব্যবহার করো, সেটারও একটা আইপি অ্যাড্রেস থাকবে। তুমি একটা স্পিকার ব্যবহার করো ইন্টারনেটের সাথে, সেটারও একটা আইপি অ্যাড্রেস থাকবে। তুমি একটা মডেম ব্যবহার করো, সেটারও একটা আইপি অ্যাড্রেস থাকবে। তুমি একটা তোমার কি বলে রাউটার ব্যবহার করো, সেটারও একটা আইপি অ্যাড্রেস থাকবে। তাহলে ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের একটা ঠিকানা থাকে, আইপি অ্যাড্রেস থাকে। তো এইটা মনে রাখা কষ্টকর, কারণ এটা কখনো তোমার 12 ডিজিট, তোমার 12 ডিজিটের হয়। কখনো দেখা গেছে যদি IPv4 ব্যবহার করো তাহলে 12 ডিজিট, IPv6 ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে এটা চলে যাবে প্রায় 16 থেকে 18 ডিজিটের বা 20 ডিজিটের। তাহলে এত বড় জিনিসটা মনে রাখা কঠিন, তার পরিবর্তে একটা নাম ব্যবহার করা হয়, তাকে আমরা ডোমেন নেম বলি। আর এটা হচ্ছে অদ্বিতীয় নাম, মানে গুগল নামে আর কোনো ওয়েবসাইট নাই। তো সেই কথাই মনে হয় আমার যতটুকু জানি এখানে লেখা আছে। আসো কি লেখা আছে পড়ি একটু, উত্তরে কি লেখা আছে। আইপি অ্যাড্রেস সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরের কোনো একটি নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারে এইরূপ নামকেই বলা হয় ডোমেন নেম, মানে আইপি অ্যাড্রেসের পরিবর্তে সহজে ব্যবহার করার জন্য একটা নাম ব্যবহার করা হয়। প্রতিটি ডোমেন নেম ইউনিক, মানে কি একটা অদ্বিতীয়, এর সাথে একটি ইউনিক আইপি অ্যাড্রেস বরাদ্দ থাকে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ডোমেনের সাথে একটা আইপি অ্যাড্রেস থাকতেছে। একটি ডোমেন নেমের সার্ভারে রেজিস্ট্রেশন করলে সারা পৃথিবীতে বা সারা বিশ্বে অদ্বিতীয় নামে চিহ্নিত হয়। অর্থাৎ এই নামে কোনো একটা ওয়েবসাইট তুমি সারা পৃথিবীতে আর কোথাও পাবা না। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই অ্যাড্রেসটি আর অন্য কেউ ব্যবহার করে না। অর্থাৎ তুমি যদি 1 বছরের জন্য কিনতে পারো, তুমি এটা 2 বছরের জন্য, তুমি আজীবনের জন্য কিনতে পারতেছো এই ডোমেন নেমটা। অর্থাৎ গুগল যদি চায় যে তার এই নামটা আজীবনের জন্য সে রেজিস্ট্রেশন করে নেবে, সে একটা পরিমাণ টাকা দিয়ে নিতে পারবে। যেমন আমি একটা ডোমেন নেম কিনে নিছি, সেটা হচ্ছে pttabd.com। এটা আমি কিনে নিছি তার 1 বছরের জন্য। প্রত্যেক বছরে সে কি করবে, এর জন্য আমার কাছে আবার মেল পাঠাবে যে ভাই আপনার এটা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আপনি টাকা দেন, তারপর এটা রিনিউ করেন, না হলে কিন্তু এটা আরেকজনের জন্য হয়ে যাবে। তো আমি যদি এটা রিনিউ না করি তাহলে আরেকজনে এটা কিনে নিতে পারবে। আবার যদি এটা যদি অন্য কেউ কিনতে চায় তাহলে তাকে আমাকে সেটা অর্থটা, মানে সেই পরিমাণ অর্থটা আমাকে দিয়ে সে এটা কিনতে পারবে। তো কোথা থেকে কিনতে পারে, তো এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে কেনা যায়। যেমন নেমচিপ.com। হ্যাঁ, তো এখান থেকে তুমি কি করতে পারো, কিনতে পারো। তো নেমচিপ.com এ তুমি দেখো গুগলের দাম কত, google.com তুমি কিনতে চাচ্ছ,
তো google.com-এ সার্চ দিলাম যে আমি এখান থেকে এটা কিনতে চাই। তো google.com তোমার কিনতে কত টাকা লাগবে দেখো, এখান থেকে বলতেছে যে google.com নাই, এই যে google.com। তো google.com রেজিস্টার বাই কত 1997 সাল থেকে। তাহলে এটা তোমার 97 সাল থেকে এটা কিনা হয়ে গেছে, তুমি আর এটা কিনতে পারতিছো না। তাহলে কি পাবা, google.xyz পাবা, google.io পাবা, google.tech পাইতে পারো, আইএনসি পাইতে মি পাইতে পারো। এগুলো তারা কিন্তু এখনো কিনেনি। আচ্ছা, এটা কিন্তু তোমার এগুলো তারা কিনে নিছে, এগুলো সব কিনে নিছে, দেখছো বলে দিচ্ছে যে সব কিছু সে তারা কিনে নিছে। তুমি একটা অফার দিতে পারো তাদেরকে যে আমি এটা কিনতে চাই। তো তাকে মিনিমাম কত 199, এখানে কিন্তু পুরোটা দেখাচ্ছে না, এখানে বলছে মিনিমাম তুমি 199 দিয়ে তুমি সাবমিট করতে পারো। দেখি কি বলতেছে সে। তারপর তুমি $199 দিয়ে তুমি সাবমিট করলে ক্রিয়েট ডোমেন এজেন্ট, তাহলে সে কি করবে, ওটার সাথে সে কাজ করবে। তাহলে তুমি এই যে এটা অফার দিছো তাকে, তো সর্বনিম্ন এত দিছো, তারপর তোমার ইয়ে থেকে সে কেটে নিবে এটা। তো আমরা এটা গুগলের জন্য .com এর জন্য তাকে অফার দিতে পারি, তুমি কি $199 তুমি কি আমাকে এটা বিক্রি করবা কিনা। তো সে তো মনে করো যে আমার টাকা কাটে নিব, কিন্তু জীবনেও সে আমাকে দিতে পারবে না, কারণ এটা $1 বিলিয়ন উপরে এর প্রাইস। তাহলে এইগুলো সে সবগুলো কিনে নিছে, যেন কেউ যেন কোনো এরকম কোনো গুগল নামে কেউ যেন কোনো নিতে না পারে। এগুলো তোমার সে সব দেখো রেজিস্টার্ট করে নিছে, দেখো রেজিস্টার। ঠিক একই রকম ফেসবুক যদি চিন্তা করো যে তুমি ফেসবুক কিনবা, facebook.com, তাহলে fb.com লেখো। দেখো এটা কত সালে তোমার রেজিস্টার্ড হয়ে গেছে, দেখো এটা হয়ে গেছে 1990 সালে, তার মানে গুগলেরও আগে এটা রেজিস্টার fb.com। তাহলে দেখো কত তাহলে আগে চিন্তা করছিল যে এটা সে কিনবে। তাহলে তো আমি ফেসবুক ফেসবুক কত সালে রেজিস্টার হয়েছে দেখি একটু আমরা। ফেসবুক রেজিস্টার্ড বাই এখানে তোমার তো ফেসবুক রেজিস্টার্ড বাই 1997 সাল, মানে ফেসবুক তার 1997 সালে সে এটা রেজিস্টার্ড করে নিছে। তাহলে আমরা কি বুঝলাম যে এখান থেকে আমরা কিনে নিতে পারবো, ঠিক আছে। তো আমি যেমন আমার ওয়েবসাইটটা কিনছি এখান থেকে নেমচিপ থেকে। তো এটা তোমার 2023 সাল থেকে এটা তোমার রেজিস্টার্ড করা হয়েছে, এরপর থেকে এটা আর কেউ কিনতে পারবে না। যদি আমি তোমার যদি আমার কাছ থেকে কেউ যদি নিতে চায় কিনে, তাহলে সে এটা কিনে নিতে পারবে। তো এখন তুমি যদি XYZ কিনতে চাও কিনে নিতে পারবা, অন্যান্য গুলো কিনে নিতে পারবা, কিন্তু আমার যখন প্রয়োজন হবে তখন আমি তোমার কাছ থেকে আমাকে কিনে নিতে হবে। অনেকেই কিন্তু শুধুমাত্র এই ডোমেন নেম ডোমেন সাইট গুলো কিনে নিয়ে তারা কি করে, তোমার বিজনেস করে, হ্যাঁ। তো পার বছরের জন্য সে একটা টাকা পেমেন্ট করে। তো কারো যদি কখনো প্রয়োজন হয় তখন সে এখান থেকে তার কাছ থেকে কিনে নিতে হবে। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি। এখন আমাদের ক্লাসে চলে আসি। ক্লাসের মোটামুটি মনে হয় আর কয় মিনিট আছে, 6 মিনিট আছে। তো চলো আমরা দেখি এখানে পরের প্রশ্নটা কি। পরের প্রশ্ন হচ্ছে, দেখো এটা হচ্ছে বড়, তার চেয়ে একটু ছোট, তার চেয়ে ছোট। তাহলে আমরা জানি হেডিং কয়টা, হেডিং হচ্ছে 6টা। তো H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং আছে, তার মধ্যে H1 হচ্ছে সবচেয়ে বড় আর H6 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে চলো আমরা এটা দেখি তারা কিভাবে করছে। তাহলে এখানে HTML দিয়ে শুরু, বডি দিয়ে শুরু, নাই কোনো হেডার, নাই কোনো কিছু টাইটেল, কোনো কিছুই নাই। আমরা এটা দিব আর কি, যেভাবে আমরা এখান থেকে করছি। তাহলে এখানে আমরা কি H1 দিয়ে শুরু, H1 দিয়ে শেষ, H6 দিয়ে শুরু, H6 দিয়ে শেষ। তারপরে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে বলে দিছে এখানে যে তোমাকে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হবে। এই দেখো তৃতীয় লাইন প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করে করতে হবে। তাহলে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করে P দিয়ে আমাদের শুরু করছি। তারপরে A, এটা হচ্ছে সাব মানে নিচে, এটা হচ্ছে সুপ মানে হচ্ছে উপরে, P দিয়ে শেষ, বডি শেষ, HTML শেষ। দেখো এইটুকু লেখা তোমরা লিখতে পারো না, যার কারণে তোমার এই মার্কস গুলো পাও না। তোমরা এগুলো ছেড়ে দিয়ে চলে আসো। তারপরে আসো কি বলছে পরবর্তীতে, এটা একটা ছবি থাকবে আর এটা একটা টেবিল থাকবে। আসো তোমার দেখি
যেহেতু টেবিলে আমাদের, তাহলে আমাদের কি করব, টেবিল দিয়ে শুরু, টিআর দিয়ে শুরু, একটাই টিআর, টিআর দিয়ে শেষ। এর মধ্যে হচ্ছে যে ভি অ্যালাইন, দেখছো আমরা কিন্তু আগেরটা যদি এইভাবে ভি অ্যালাইন দিয়ে করতাম তাহলে আমাদের এটা হয়ে যেত। তাহলে আসো আমাদের একটু দেখি, এটাকে আমরা বটম দিয়ে দিব, রো হাইট দিয়ে দিছি এখানে, ভার্টিক্যাল ALIGN, অ্যালাইন ইকুয়াল টপ। ঠিক একই রকম এটাতেও আমরা দিয়ে দিই ভার্টিক্যাল অ্যালাইন ইকুয়াল টু টপ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এখান থেকে আমাদের, এই দেখো চলে আসছে আমাদের এটা টপে। তাহলে এটা ভার্টিক্যাল অ্যালাইন দেওয়া লাগতো, তারপর হরিজন্টাল অ্যালাইন দিতে পারতাম। তাহলে আসি আমরা এখান থেকে, তাহলে আমাদের এই যে দেখো book.com দেওয়া আছে, এখানে কিন্তু বলে দেয়নি যে তোমার এখানে ক্লিক করলে কোথাও চলে যাবে, কোনো ওয়েবসাইটে চলে যাবে, এরকম কোনো কিছু লেখেনি। তারপরে ডাইরেক্ট তোমার এখানে এই এটা ব্যবহার করতে পারবো। এখানে তোমার বলে না যে জাস্ট book.com সাইটটি চালু, ক্লিক করলে আচ্ছা এখানে লিখে দিছে, কিন্তু এখানে কিন্তু সেটা করেনি। ইমেজ ব্যবহার করছে srcbook.jpg, কিন্তু কথা হচ্ছে এই ছবির উপরে ক্লিক করলে যে আমাদের book.com এ যাবে সেটা কিন্তু এখানে এটা ব্যবহার করেনি। তাহলে চলো আমরা সেটা দেখবো, এখান থেকে এটা তৈরি করব, এবং আমাদের তৈরি করাই আছে অলরেডি, যা শুধু এখান থেকে আমরা কিছু পরিবর্তন করে দিব। তাহলে আসো ক্যাপশনটা আমরা এখান থেকে বাদ দিই, এখানে ক্যাপশন নাই কোনো, ক্যাপশনটা বাদ দিয়ে দিই। তারপরে এখান থেকে আমাদের এই টিআরটা আমরা বাদ দিয়ে দিব, কারণ এই টিআর এর আমাদের প্রয়োজন নাই। এখানে আমাদের হাইটটা ঠিক আছে, তাহলে ভি অ্যালাইন সাবজেক্টের জায়গায় এখানে টপ, আমাদের এটা দেখবো যে আমাদের টপ দেওয়া আছে না কি দেওয়া আছে, একটু দেখি এখান থেকে উপর থেকে। তাহলে এটা আছে কি বটম, তাহলে আমরা ভি অ্যালাইন এখান থেকে দিব হচ্ছে বটম। আর এখানে দেওয়া ছিল কি বুক, তাহলে চলো আমরা এখান থেকে লিখবো হচ্ছে বুক। তারপরে আসো কি আছে এখানে, জাস্ট ইমেজটা আমরা এখানে খালি শুধুমাত্র ইয়ে করতে হবে। তো এখান থেকে আমাদের সব ঠিক আছে, যে book.com, আর এখানে সেই ইমেজটা আমাকে যুক্ত করতে হবে। তাহলে ইমেজ হচ্ছে একটা তোমার এমটি ট্যাগ, তাহলে img সমান সমান img স্পেস দিয়ে srcর ভিতরে আমার সেই লিখতে হবে সেই ইমেজের নাম, ধরলাম এখানে book.jpg। তাহলে আমরা এটা সেভ করে নেই। আমরা এখন যাব হচ্ছে আমাদের এটার ভিতরে, দেখো চলে book.jpg, এখানে নামে কোনো ছবি সে পায়নি খুঁজে, যার কারণে এখানে আসে নাই। তাহলে আমরা এখানে একটা book.jpg নামে একটা ছবি তৈরি করে দিই। তাহলে এই ছবির নাম দিলাম BOOK, বুক। তাহলে আসো আমরা এখন দেখি এখান থেকে, এখানে আমরা দেই img src, ও এখানে একটা সমান সমান দিতে হবে book.jpg। তাহলে আসো আমরা এখন দেখি একটু, পুরা ছবিটা চলে আসছে, এত বড় ছবি যে তোমার দেখাই যাচ্ছে না। তো এখান থেকে আমাদের ছবির সাইজটা একটু কমায় দিতে হবে। তাহলে উইথ উইথ ইকুয়াল, আমার মনে হয় যে আমার টাইম শেষ হয়ে গেছে।
হ্যাঁ রাদিউল, জি, আমরা স্যার, বলেন। 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, আর একটু দেখাই দিই, লাস্ট এটা শেষ করি। ঠিক আছে, হয়ে গেছে। হুম, এই শেষ করে দিব, আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, দেখো একটু। তাহলে আসো আমরা এখন এখান থেকে দেখব যে এখানে কি লিখছি। কি লেখা আছে? HTML হেড টাইটেল সবকিছু ঠিক আছে, টেবিল বর্ডার ঠিক আছে। এটা হচ্ছে টিআর, আমরা 100 পিক্সেল আমরা হাইট নিয়ে নিছি টিআর এর। আর ভি লাইন বটম দেওয়া আছে, কারণ হচ্ছে কি আমাদের এটা বটম এবার নিচে আছে। আর এখানে একটা ছবি আছে, হ্যাঁ। তো এই ছবিটা যুক্ত করার জন্য আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করছি, আর এখানকার লিংকের জন্য আমরা হাইপার লিঙ্ক ব্যবহার করছি। তো হাইপার লিঙ্কটা কি দেওয়া আছে দেখো, ahref www.book.com, তার মানে এই ক্লিক করলে book.com এ যাবে। আর এখানে যে মাঝখানে যেটা সেটা হচ্ছে ইমেজের জন্য। তো এখানে আমি যদি বুক লিখে দিতাম, তাহলে বুক লিখে দিলে আমার সেখানে কি আসতো? বুক আসতো। দেখো এখানে ক্লিক করলে এই যে বুক আসতো, কিন্তু যেহেতু বুকে ক্লিক করলে আমার book.com এ চলে যেত, এই যে book.com এ চলে আসছে। কিন্তু আমার ওখানে কিন্তু book.com নাই, আমাকে বলছে ওখানে একটা ছবি যুক্ত। ওখানে যেটা লিখবো সেটা তো আসবে, তাই না স্যার? হ্যাঁ, ওখানে এইখানে মাঝখানে দুটা লিংকের মাঝখানে যা লিখবো সেটা আসবে। এখন এখানে আমাকে ইমেজ যুক্ত করতে বলছে, তো আমি book.jpg এই লেখাটা আমাকে লিখতে হবে। এখন এই বইয়ের যে ছবিটা, এই ছবিটা আমরা একটু ডাউনলোড করে নিই। যে কোনো একটা ছবি আমরা এখান থেকে ডাউনলোড করে নিই, একটা লিখে দিই বুক। দেখো এখানে অসংখ্য বই চলে আসছে, অসংখ্য বই আছে। তো আমরা এখান থেকে এই বইটা ডাউনলোড করে নিলাম। তো এই যে রাইট বাটন, সেভ অ্যাজ, এটা তো আবার অন্য রকমের হয়ে আছে। আচ্ছা, বুক, রাইট বাটন, সেভ অ্যাজ, এটাও দেখি ফরম্যাট মিলে না, book.jpg হইতে হবে। রাইট বাটন, সেভ অ্যাজ, এই যে এখানে বুক আছে, BOOK, তাহলে book.jpg কোথায় সেভ করতেছি? ডেস্কটপে সেভ করলাম। বলতেছে অলরেডি book.jpg নামে একটা আছে, কোনো সমস্যা নেই, ওটার উপরেই রিপ্লেস করো। তাহলে আসো আমরা এখন এখান থেকে একটু রিলোড দেই, এটাকে একটু সেভ করতে হবে। এখন রিলোড দিব, এই দেখো বই চলে আসছে এর মাঝখানে। কিন্তু কথা হচ্ছে এটা এত বড় যে এই মনে করো যে এটা একটু ছোট করে নিতে হবে। তো ছোট করব কিভাবে? এখানে আমরা উইথ এবং হাইট দিয়ে দিতে পারবো। তাহলে উইথ ইকুয়াল 100 px, মানে পিক্সেল। তাহলে সেভ করে দিয়ে আমরা দিয়ে দিই, দেখো এই যেখানে ছোট হয়ে আসছে, দেখছো? তাহলে এখানে বইটা এর সাথে যুক্ত হয়ে গেল। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এইটা, তার মানে এটাও হলো এটাও হলো, তার মানে আমাদের রাজশাহী বোর্ড শেষ। তাহলে ঢাকা বোর্ড শেষ, রাজশাহী বোর্ড শেষ। আগামী ক্লাসে একটু তোমার কবে দেওয়া যায় রাদিউল? শুক্রবার। কালকে আমার একটু ব্যস্ততা থাকবে, কালকে আমার খালাতো বোন মামাতো বোনের বিয়ে, মামাতো বোনের কালকে আমি, এরপরে বিয়ে খাওয়া। হ্যাঁ কালকে আমারও চাচাতো বোনের বিয়ে আছে স্যার, ওই জন্য আমিও আপনার সঙ্গে ক্লাস করতে পারবো না। হ্যাঁ, বাবা, বিয়ে সবাই বিয়ে থাক, আহ, খালি আমি বিয়ে করতে পারলাম না। মানে ঢাকায় অনুষ্ঠান করছে, তো তোমার দেখছো এটা? আবার না হয় যুদ্ধ হবে, আমার মাটি শুদ্ধ হবে, আবার না হয় যুদ্ধ হবে, আমার মাটি আর আপনি গিটারও বাজাতে পারেন। দেশের দিকে চোখ রাগাবে, চোখটা তোমার উপরে দিবে, দেশের দিকে চোখ রাগাবে, চোখটা তোমার উপরে দিবে, ছাড়ি ছুটে নয় নয় নয়, ছাড়ি ছুটে নয়। ঘাড়ে তোমার কয়টা মাথা, দাদাগিরি ছাড়বে দাদা, ঘাড়ে তোমার কয়টা মাথা, দাদাগিরি ছাড়বে দাদা, ঘাড়ে তোমার কয়টা মাথা, দাদাগিরি ছাড়বে দাদা। ভয় করি না, ভয় করি না, ভয় করি না, ভয়। তোমার কোনো বন্ধু নেই, আমার বন্ধুর অভাব নেই, তোমার কোনো বন্ধু নেই, আমার বন্ধুর
বলো। দেশের জন্য মরতে পারি, মুক্ত হবে আমার মাটি, শুদ্ধ হবে আমার। ভাই রে ভাই, কত লাইক! স্যার, আপনার বিদ্রোহী কবিতা শুনে কয়েক মিনিটের জন্য দেহ এবং মনে এমন বল উদয় হলো যে আমি একাই 100 জন শত্রুর বিরুদ্ধে লড়তে পারবো। ভাই রে ভাই, দারুণ স্যার, দারুণ স্যার, অসাধারণ হয়েছে স্যার। গানটা শুনে আমার মেয়ে ভয় পাইছে। সুন্দর হয়েছে স্যার, क्या बात, অসাধারণ অসাধারণ। স্যার তাহলে আগামীকাল আপনি তো তাই না? হুম, দাঁড়াও। তোমার মেয়ে কি ইন্ডিয়ান? গান শুনে আমার মেয়ে ভয় পাইছে। তোমার মেয়ে কি ইন্ডিয়ান? তাই না? ইন্ডিয়ার আওয়াজ তো কারো তো ভয় পাওয়ার কথা না। কি বলো রাদিউল? তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। কালকে ক্লাস হচ্ছে না, হ্যাঁ রাদিউল? তো স্যার তাহলে ভালো থাকেন। ও, আরে দাঁড়াও, তোমার আরেকটা জিনিস দেখায়। যেটার জন্য আমি ফেসবুক খুলছি সেই তো দেখালাম না। দেখো, বুঝছো রাদিউল?